স্বাগত দর্শক, ৭১ জার্নালে আপনাদের সাথে আছে আমি তানিয়া রহমান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিষয় নিয়ে বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দেই। সেই খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনা টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক জহিরুল আলম। অনেক ধন্যবাদ, যুক্ত হয়েছেন এবং আমাদের সাথে সময় দিয়েছেন। এবং একই সাথে আছেন মাননীয় এমপি মোস্তাফিজুর রহমান বাবুল এবং জলবায়ু বিষয়ক সহ সম্পাদক কেন্দ্রীয় বিএনপির। আপনাকেও ধন্যবাদ, যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে। এবং আরেকজন অতিথি আমাদের সাথে আছেন ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, আইনজীবী, সুপ্রিম কোর্টে। তাকে আমরা হয়তো অনলাইনে পেয়ে যাব কিছুক্ষণের মধ্যেই। দর্শক, আমরা অতিথিদের কাছে যাব, আলোচনা শুরু করব। তবে তার আগে অনলাইনে যেই পোর্টালগুলো আসলে আমরা সাধারণত দেখে থাকি তারা কি শিরোনাম করেছে সেগুলো এক নজরে দেখে আসি। প্রথম আলো আমাদের হাতে আছে। প্রথম আলো বলছে, হরমুজ প্রণালী নিয়ে নিরাপত্তা পরিষদে তোলা প্রস্তাবে রাশিয়া এবং চীনের ভেটো। আন্তর্জাতিক খবর আছে সবার আগে। এবং স্বৈরশাসনের দোষ সংবিধানের নয়, অপব্যবহারকারীদের, এটি বলেছেন স্বাধীন মালিক। এবং আরেকটি বলা যে খেলার খবর, সবচেয়ে বেশি আগ্রহের জায়গা বিসিবির যেই কমিটি আমিনুলের, সেটি ভেঙে দেওয়া হয়েছে। নতুন কমিটি, অ্যাডহক কমিটি তৈরি করা হয়েছে, যারা 3 মাসের মধ্যে হচ্ছে নির্বাচন দিয়ে নতুন বিসিবির সভাপতি নিয়োগ এবং নতুন বোর্ড তৈরি করবেন। এবং তার দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল খান। এর পাশাপাশি যদি আমরা দেখি, সেটি আছে আদালতে শিরিন শারমিনের 20 মিনিট পড়ে গেলেন সিঁড়িতে। এবং রাজশাহীর আইসিইউতে এখন পর্যন্ত 1 মাসে 91 জনের মৃত্যু হয়েছে শিশুর, সেই খবর আছে। আমরা জানি যে হামের প্রাদুর্ভাব পুরো বাংলাদেশ জুড়েই ছড়িয়েছে এবং শিশুর আক্রান্ত হচ্ছে, মারা যাওয়ার সংখ্যাটি দিনকে দিন বাড়ছে। অন্য আমরা যদি পোর্টাল দেখি, বাংলাদেশ ট্রিবিউন, শিশুদের হাত পা মাথায় ক্যানুলা, কান্না থামছে না অভিভাবকদের। যেমনটা বলছিলাম যে আইসিইউতে এবং হাসপাতালগুলোতে শিশুদের যে কষ্ট এবং হামের কারণে তারা যে ধরনের যন্ত্রণায় ভুগছেন, সেটি নিয়ে এক ধরনের মানবিক প্রতিবেদন আমরা ধারণা করতে পারি। ইরান মার্কিন আলোচনায় কিছুটা অগ্রগতি, তবে চুক্তি নিয়ে সংশয়। এবং বৈদেশিক মুদ্রা বাজারে স্বস্তি, সে খবর। ইরানকে ধ্বংস নাকি আলোচনার স্বার্থে আবার পিছু হটবেন ট্রাম্প, সে খবর। এরপর bdnews24.com, সে বলছে গুমো হবে অপরাধ, মানবতা বিরোধী অপরাধ, ফের সংশোধন হলো আইসিটি আইন, সে খবর। দায়িত্ব নেওয়ার দিনই তা নির্বাচন করার ঘোষণা দিলেন তামিম। নোয়াখালীতে তেল না পেয়ে পাম্পে হামলা ভাঙচুর হয়েছে। এবং দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে, লক্ষ্য সম্পর্ক মেরামত, সেই খবর। নানা রকম খবরাখবর আসলে দর্শক আমরা দেখছিলাম গণমাধ্যমগুলোতে আছে। তবে বৈদেশিক যেই খবরটি, যেটি হচ্ছে যুদ্ধের খবর, সেটির কারণে যে সারা বিশ্বে নানা প্রভাব, সেই প্রভাবের বাইরে আসলে আমরাও নই। সেই খবর নিয়ে আলোচনা করব। তবে এর মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে রাজনীতির খবর, যেটির প্রতি সবারই আগ্রহের জায়গাটা সবচেয়ে বেশি এবং দেশের মানুষের আগ্রহের জায়গা বেশি। জহিরুল আলম, আপনাকে দিয়ে যেটা শুরু করি, সেটি হচ্ছে আমরা দেখছি 11 দলীয় জোট, তারা বিরোধী দলের যে জোটের নেতারা আছেন তারা এরই মধ্যে 4 দিনের কর্মসূচি ঘোষণা করেছেন এই দাবিতে যে গণভোট বাস্তবায়ন করছে না বর্তমান সরকার, এবং তারা বিক্ষোভ করবেন। এবং তারা এক ধরনের নানা রকম বক্তব্য আমরা দেখছি, রাজনৈতিক সরকারকে টেনে হেসে নামিয়ে ফেলা হবে, আগের সরকারের উদাহরণ দিয়ে কথা বলা হচ্ছে। কিন্তু আপনার কাছে আমি যেটা জানতে চাই, আপনার কাছে কি মনে হয় যে আলোচনা তো চলছে এবং সংসদ অধিবেশনও চলছে, এখনই কি এতটা এগ্রেসিভ আচরণ করবার মতো পরিস্থিতি কি আসলে হয়েছে, নাকি সরকারকে আরো সময় দেওয়া দরকার ছিল? জি, ধন্যবাদ তানিয়া। আপনার প্রশ্নটাই কিন্তু সেলফ এক্সপ্লেনেটরি। মানে আসলে ইটস টু আর্লি টু সি সামথিং, মানে যেভাবে তারা অ্যানাউন্স করেছে আর কি। পার্লামেন্ট ইজ ইন সেশন, প্রতিদিনই এটা নিয়ে ডিবেট হচ্ছে, কথা হচ্ছে, এবং বিরোধী দলীয় সদস্য যারা আছেন তারা মন খুলে সমালোচনা করছেন এবং সেটার জন্য তারা পর্যাপ্ত স্পেসও পাচ্ছেন। সুতরাং আমি মনে করি যে একটা পার্লামেন্টারি ডেমোক্রেসির যে বিউটি, সেটা একটা এক্সারসাইজের ব্যাপার, একটা অনুশীলনের ব্যাপার। আসলে আমরা কিন্তু খুবই অধৈর্য একটা মানে কি বলবো যে জাতি বলবো, অথবা আমাদের ওভারঅল যে বিহেভিয়ারটা, সেটার মধ্যেও কিন্তু লজিক্যাল রেশনাল বিহেভিয়ারের অভাব আছে। 5ই আগস্টের পরে আমরা ভেবেছি যে
স্বৈরাচার বা ফ্যাসিজমের একটা চূড়ান্ত অবসান ঘটে গেছে উনি পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে, কিন্তু বিষয়টা তো তা নয়। এটা একটা কি বলবো যে এটা একটা অবয়ব, এটা একটা কি বলবো যে চরিত্র, একটা একটা কাঠামো, রাষ্ট্র কাঠামো। এখন ওখানে ধরো ওভারনাইট আপনি সব কিছু পরিবর্তন আনতে পারবেন এই আশাটা করাটাই আমি মনে করি ভুল ছিল। আপনি কিছু রাজনৈতিক দলের নেতা মিলে বা পার্টি মিলে তত্ত্বাবধায়ক মানে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে তারা বেশ কিছু কি বলে আলাপ আলোচনার মাধ্যমে এমন একটা চার্টার তৈরি করলেন যে চার্টারটার শুরুতেই কিন্তু এক ধরনের অনৈক্যের ইয়ে ছিল, মানে আভাস ছিল, এবং বিএনপি সেটা কিন্তু পরিষ্কার করে কিছু কিছু নোট অফ ডিসেন্ট দিয়েছে। এখন রাজনৈতিক কৌশলগত কারণে হয়তো বলবে যে না বিএনপি এখানে ডাবল স্ট্যান্ডার্ড করেছে, ইলেকশনের আগে গণভোটের পক্ষে বলেছে, হ্যাঁ বলেছে, অতঃপর এখন এসে তারা কেন ডিলিডালি করছে। আসলে এখানে প্রশ্নটা হচ্ছে গিয়ে ডেফিনেটলি আমাদেরকে কনস্টিটিউশনাল সুপ্রিমেসির ব্যাপারটা মাথায় রাখতে হবে। এখানে জবরদস্তিমূলকভাবে কিন্তু কোনো কিছু আসলে প্রতিষ্ঠা করা কঠিন। যদি মনে করেন যে জুলাই চার্টারে অনেক লজিক্যাল ডিমান্ড বা আকাঙ্ক্ষা আছে জাতির, কোনো এটা নিয়ে সন্দেহের অবকাশ নেই, কিন্তু যখন পার্লামেন্ট রচিত হয়েছে, যখন জনগণের একটা ইচ্ছার একটা প্রতিফলন ঘটেছে একটা নির্বাচনের মাধ্যমে, সেখানে যথেষ্ট সুযোগ দেওয়া উচিত সেই পার্লামেন্টকে, সেখানেই জনগণের সার্বভৌমত্ব রয়ে গেছে। তো ওইটাকে ডিফাই করে সকাল সন্ধ্যা যদি আমরা আবার সেই পুরনো রাজনৈতিক সংস্কৃতির মানে সূচনা করতে চাই বা সেটাকে একটা হুমকি হিসেবে কার্ড হিসেবে ব্যবহার করি, তাহলে আখেরে কি হবে? একটা স্থিতিশীল বাংলাদেশের যে স্বপ্ন দেখি, একটা সমৃদ্ধ বাংলাদেশের যে স্বপ্ন দেখে মানুষ, যে একটা শান্তিপূর্ণ একটা পরিবেশের যে চিন্তা সবার মধ্যে আছে, সেটা কিন্তু সহজে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ নাই। তা আমি মনে করি ডেফিনেটলি রাজনীতিতে বিরোধী দলের স্পেস থাকা উচিত এবং বিরোধী দল তাদের মতামত দিবে, তারা তাদের কথা বলবে, কোনো সমস্যা নেই। অবশ্যই সেই লজিক্যাল অপোজিশন থাকতে হবে। বিএনপি যেখানে যেখানে আপনার তাদের মতামতকে অশ্রদ্ধা করছে, অবজ্ঞা করছে, যেখান থেকে তারা ডিফাই করতে চাইছে, সেই জিনিসগুলোকে আইডেন্টিফাই করবে এবং সেটার প্রতিবাদ হতেই পারে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু আমি মনে করি যে এটাও ঠিক আছে যে সংসদের বাইরে তারা কথা বলেছে, তার মানে এই নয় যে মানে পৃথিবীতে নরক নেমে এসেছে, সেরকম নয়। তারপরেও এটা একটা ইঙ্গিত যে সরকার যখন একটা বৈশ্বিক চ্যালেঞ্জের মধ্যে আছে, ক্ষমতা গ্রহণের অল্প কিছুদিনের মধ্যে আমার মনে হয় যে একটা হাঁপ ছাড়ার একটা সময় দরকার, একটু স্বস্তিরও সময় দরকার। সেই সময়টা কিন্তু তারা এখনও পায় নাই। ইতিমধ্যে কিন্তু আমরা তাদের ব্যর্থতার কথা, তাদের জ্বালানি সংকটের কথা ইত্যাদি নিয়ে কথা বলছি, কিন্তু এই জায়গার মধ্যে আমি মনে করি যে সবাইকে এক ধরনের ধৈর্যের পরিচয় দিতে হবে, যাতে করে উই ক্যান গেট ওভার দ্য ক্রাইসিস। সংকটটা অতিক্রম করতে হবে। এই সংকটের উপর আরও সংকট চাপিয়ে দেওয়া, রাজনৈতিক সংকট চাপিয়ে দেওয়া, অচলাবস্থা তৈরি করার হুমকি দেওয়া, সেটা আমি মনে করি যে আমরা যে সাফারিংসের মধ্য দিয়ে গেছি, সেই সাফারিংস থেকে একটা উত্তরণের যে সম্ভাবনা, সুযোগ আমরা সব দল মিলে করেছে, তাদের ত্যাগের কোনো সীমা নেই। কিন্তু এখন আমি মনে করি যে এই জায়গার মধ্যে সবারই একটা দায়িত্বশীল আচরণ এবং একটু ধৈর্য আসলে ধরা উচিত। আমি একটু আসতে চাই ব্যারিস্টার সাজ্জাদ আলী আপনার কাছে। সেটি হচ্ছে জামায়াতের আমির তিনি বলেছে যে জাতীয় নির্বাচনের ফল হাইজ্যাক এবং ডাকাতি করা হলেও যে কোনো মূল্যে গণভোটের রায় বাস্তবায়ন করা হবে। দুটি প্রশ্ন, আপনারা মনে করছেন জাতীয় নির্বাচনের ফলাফল হাইজ্যাক এবং ডাকাতি করা হয়েছে, আর গণভোটের রায় বাস্তবায়ন করা হবে বলছেন, আপনারা কি মনে করেন যে বিএনপি গণভোটের রায় বাস্তবায়ন করবে না? ধন্যবাদ। ধন্যবাদ একাত্তরকে আমাকে ইনভাইট করার জন্য এবং আমার সহ আলোচক বৃন্দ এবং যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা। আসলে মৌলিক অধিকার বা মৌলিক সংস্কারগুলো উপেক্ষা করাটা হচ্ছে একটা আত্মঘাতমূলক সিদ্ধান্ত, যেটার একটা পরিষ্কার কোনো রোডম্যাপ আমরা বর্তমান সরকারের সংসদের কোনো আলোচনা সরকারি দলের পক্ষ থেকে দেখতে পাচ্ছি না। প্রবলেমটা হচ্ছে এই জায়গায়। এখন আমরা একটু হিস্ট্রি যদি দেখি, যেমন ব্রিটিশ আমলে কিন্তু কোনো সংবিধান ছিল না। আমরা যখন 47-এ দুটো দেশ ভাগ হলো, 47-এর পরে 2 বছর পরে ভারত একটা সংবিধান প্রণয়ন করলো। 10 বছর লাগলো পাকিস্তানের আরেকটা সংবিধান পেতে। কিন্তু ওই সময় 71-এ সবচেয়ে বেশি সংবিধান নিয়ে কথা বললো কে? জামাত। কেন? সংবিধানের দোহাই দিয়ে তারা পাকিস্তানের যে অন্যায় সেগুলোকে উপেক্ষা করে একক পাকিস্তান রাখতে চাইছিল, যার কারণে তারা উপেক্ষিত হয়েছিল এবং তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তারা এখন পর্যন্ত অনেক ক্ষেত্রে এগুলোর এক্সপ্লেনেশন দিতে পারেনি।
এরপর ৭১-এর পরে যখন ৭২-এ আসলো, সবচেয়ে সংবিধানের কথা বলতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি নিজের সংবিধানের দোহাই দিয়ে একবার প্রধানমন্ত্রী, একবার রাষ্ট্রপতি হলেন, শেষ পর্যন্ত বাকশাল কায়েম করলেন সংবিধানের দোহাই দিয়ে, তিনি উপেক্ষিত হয়ে গেলেন। এরপর ৭৫ আসলো, ৭৫-এর পরে মরহুম জিয়া রহমান আসলেন, এরশাদ আসলেন, এখানে অনেক সংবিধানের কথা আসলো। দিন শেষে কিন্তু সব চলে গেল। 1990 যখন গণ অভ্যুত্থান হলো, তখন কিন্তু অনেকগুলো টাস্ক ফোর্স হলো। কেন? দেশে যেন আর স্বৈরাচার না আসে, সামরিক বাহিনী যেন ক্ষমতায় না আসে। কিন্তু সেই টাস্কফোর্সগুলোর কথাগুলো যখন তারপরে বিএনপি ক্ষমতায় আসলো, তারা কিন্তু বাস্তবায়ন করলো না। এরপর 96-এ সবচেয়ে বেশি সংবিধানের কথা বললো বিএনপি। তারা তত্ত্বাবধায়ক সরকার কোনোভাবে মানবে না সংবিধানের দোহাই দিয়ে, ঠিকই কিন্তু তারা ছিটকে গেল, তত্ত্বাবধায়ক সরকার মানতে হলো। এখন কিন্তু তারাই সবচেয়ে বেশি তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছে। এরপর ধরেন আপনি গত ফ্যাসিস্ট আমলে 2009 থেকে 2024 সবচেয়ে বেশি সংবিধানকে সবচেয়ে বেশি সম্মান করে, সংবিধানকে সবচেয়ে বেশি মাথার উপর রাখে তাজ হিসেবে কারা রাখলো? ফ্যাসিস্টরা। কেন? তারা সংবিধানের দোহাই দিয়ে তাদের যে ফ্যাসিজম সেটাকে বাস্তবায়ন করা অনেক সোজা, এই জন্য। এখন দেখেন একটা গণ অভ্যুত্থান হয়ে গেল, 1400 তাজা প্রাণ ঝরে গেল, হাজারো হাজারো ছেলে পেলে পঙ্গুত্ব বরণ করলো। এরপরে সবগুলো রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমত্য হলো কি এই জিনিসগুলো আমরা করব। 47টা বা 48টা ইস্যু ছিল, যেখানে বিএনপির ডিসেন্ডিং ছিল, যদিও বা জামাতেরও কিছু ডিসেন্ডিং ছিল, কিন্তু এই ডিসেন্ডিংগুলোর পরে কি হলো? সবাই মিলে গণভোট হলো। এখন বিএনপি বলতে পারে আমি গণভোট বা আমি এটা মানি না, আমি ডিসেন্ডিং ছিল। তারা তো সংসদে কোথাও বলছে না স্পেসিফিকলি আমি এইভাবে বাস্তবায়ন করবো না, কিন্তু এইভাবে বাস্তবায়ন করবো, এতদিনের মধ্যে বাস্তবায়ন করব, সে কথাটা তারা স্পেসিফিকলি বলছে না। তাদেরকে ডিসক্লোজ করতে হবে। এটাই হচ্ছে অনৈতিকতা, একটা বহিঃপ্রকাশ। তাদেরকে ডিসক্লোজ করতে হবে। এখন দেখেন বিএনপি সবচেয়ে বেশি সংবিধান নিয়ে কথা বলছে, সংবিধানকে মানছে, সংবিধানের বাইরে তারা বের হবে না। তাহলে এই যে রক্ত, একাত্তরে স্বপ্নভঙ্গের ৭১ অনেক মানুষ, লাখো মানুষ শহীদ হয়েছে, 30 লক্ষ জীবন দান করেছে, সেখানে আমরা বাংলাদেশের স্বপ্নভঙ্গ হয়েছে। 24-এ এসে আবার ছাত্ররা জীবন দিল, আবারও যদি আবার রক্ত দেওয়ার মতো পথ তৈরি করে, তাহলে তো সমস্যা। তাদেরকে বলতে হবে যে আমরা কিভাবে করে এটা বাস্তবায়ন করব। আমরা এই প্রশ্নের উত্তর নিব আমাদের অতিথির কাছ থেকে। মোস্তাফিজুর রহমান বাবুল, আপনার কাছে যেটি হচ্ছে যে বারবারই বলা হচ্ছে বিরোধী দলের পক্ষ থেকে যে বিএনপি গণভোটের রায়টি বাস্তবায়ন করতে চাচ্ছে না, তারা এক ধরনের গড়িমসি করছে, এবং কিছুক্ষণ আগে সাজ্জাদ আলীও বলছেন যে কিভাবে গণভোটের রায় বিএনপি বাস্তবায়ন করবে সেটিও তারা পরিষ্কার করছে না। না, বিএনপি আপনার জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে। বিএনপি একবারও বলে নাই যে আমরা জুলাই সনদ বাস্তবায়িত করব না। বিএনপি একবারও বলে নাই যে আমরা সংবিধানে পরিবর্তন আনব না। বিএনপি একবারও বলে নাই যে আমরা আপনার প্রয়োজনীয় সংস্কার সাধন করব না। সংস্কার আপনার রাষ্ট্রের সকল ক্ষেত্রে সংস্কার এবং আপনার বিএনপি কিন্তু আপনার এই জুলাই সনদের বহু আগেই বিএনপির পক্ষ থেকে আপনার 31 দফা সংস্কারের কর্মসূচি কিন্তু হাজির করেছে। তারও আগে আপনার ম্যাডাম খালেদা জিয়া উনি কিন্তু আপনার ভিশন 2030 উনি কিন্তু জাতির সামনে উনি পেশ করেছেন। ফলে বিএনপি আগাগোড়াই সংস্কারের পক্ষে, বিএনপি আগাগোড়াই সংবিধানের গণতান্ত্রিক পরিবর্তনের পক্ষে, বিএনপি আগাগোড়াই রাষ্ট্রের সকল ক্ষেত্রে সকল প্রতিষ্ঠানে পরিবর্তনের পক্ষে। এখন আপনার গত 12 তারিখ আপনার জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং একটা উৎসব মুখর পরিবেশে একটা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে এই জাতীয় সংসদ গঠিত হয়েছে। 2014 জাতীয় সংসদের সাথে কিন্তু এই জাতীয় সংসদকে তুলনা করা যাবে না, 2018-24-এর সাথেও তুলনা করা যাবে না। একেবারেই আপনার জনগণের প্রত্যক্ষ ভোটে এই জাতীয় সংসদ গঠিত হয়েছে এবং এই জাতীয় সংসদে আপনার সংখ্যাগরিষ্ঠ আসনে, আপনার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে বিএনপি আপনার সরকার গঠন করেছে এবং আপনার বিরোধী দল, আপনার জামাতের নেতৃত্বে বিরোধী দল, তারাও একটা শক্তিশালী অবস্থান নিয়েই কিন্তু এই সংসদে অবস্থান করছে আর কি। আমি মনে করি যে আপনার সংসদ তার যাত্রা শুরু করলো। সংসদকে আপনার সময় দিতে হবে এবং আপনার অস্থিরতার কোনো আপনার সুযোগ আছে বলে আমি মনে করি না, ধৈর্য হারাবার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না, সহনশীলতার কোনো বিকল্প আছে বলেও আমি মনে করি না।
আমাদের সকলকে, যারা সংসদের ভেতরে যারা আমরা আছি, সরকারি দল বিরোধী দল, আমাদের সকলকেই আপনার দায়িত্বশীল আচরণ করতে হবে, সহনশীলতার পরিচয় দিতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে, এবং আলাপ আলোচনার মধ্য দিয়ে আপনারটা আমাদের জুলাই সনদের আপনার বাস্তবায়ন এটি সম্ভবপর করে তুলতে হবে। আপনার 11 দলীয় জোট তারা আপনার মাঠে কর্মসূচি দিয়েছে, এবং আপনার এই কর্মসূচিতে আমাদের আপনার বিচলিত হওয়ার কিছু নাই, আমাদের এই শঙ্কিত হওয়ার কিছু নাই। জোট হিসাবে, রাজনৈতিক দল হিসেবে তারা সংসদের ভেতরে তারা তাদের বক্তব্য তুলে ধরবেন, এবং সংসদের বাইরে মাঠেও তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করবেন। এটা নতুন কিছু না। আমরা আশা করি যে আপনার জুলাই আগস্টে রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরে গত 12ই ফেব্রুয়ারিতে মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে আপনার যে জাতীয় সংসদ গঠিত হয়েছে, এই জাতীয় সংসদটা যেন আমাদের সকল রাজনৈতিক কর্মকাণ্ডের আপনার কেন্দ্রবিন্দুতে আপনার পরিণত হয়, তার জন্যে আমাদের যত্নবান থাকতে হবে, তার জন্য আমাদের সকলকে আপনার দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমি আশা করি যে মাঠে আপনার 4 দিনের কর্মসূচি, 5 দিনের কর্মসূচি, বিক্ষোভের কর্মসূচি যাই দিক না কেন, আমি আশা করি যে শেষ পর্যন্ত সংসদের ভেতরেই আপনার সকল ইস্যুর আপনার যৌক্তিক ন্যায্য নিষ্পত্তি হবে বলে আমি আশা করি, আমি বিশ্বাস করি। সংবাদ সম্মেলন করছিলেন 11 দলীয় জোটের পক্ষের নেতারা, তারা সেখানে জামায়াত ইসলামের যিনি সেক্রেটারি তিনি বলছিলেন যে বিএনপি বর্তমানে যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে তার জন্য দায়ী এবং তাকেই সমাধান করতে হবে। প্রথমত হচ্ছে আপনারা রাজনৈতিক সংকট তৈরি করেছেন কিনা এটাই হচ্ছে আপনার কাছে জানতে চাই। আর ব্যারিস্টার সাজ্জাদ আলীর কাছে একই প্রশ্ন যে আপনারা কি ধরনের রাজনৈতিক সংকট এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যেটি বিএনপির বা দেশের জন্য সেটি ক্ষতিকর? ধন্যবাদ। রাজনৈতিক সংকট বলতে জুলাই যখন একটা অন্তর্বর্তী সরকার হলো, তারপর তো সংস্কার নিয়ে অনেকগুলো কমিটি হলো। প্রতিটা কমিটি কিন্তু প্রতিটা রাজনৈতিক দলের সাথে বসার পরে তারা কিন্তু প্রতিবেদন দিয়েছে। সেই প্রতিবেদনের আলোকে কিন্তু একটা আরেকটা সবাই মিলে আরেকটা সংস্কার কমিটি হলো, যেখানে জুলাই সনদ হলো। তার মানে হচ্ছে এটা বিগ একটা রিসার্চ হয়েছে প্রতিটা ইস্যু নিয়ে। এখন হয়তো সেই রিসার্চগুলোতে ভুল থাকতে পারে, আপত্তি থাকতে পারে, আপনার মতৈক্য থাকতে পারে, মতনৈক্য থাকতে পারে, কিন্তু আপনি যখন সংখ্যাগরিষ্ঠতা পেলেন তখন আপনি বেমালুম ভুলে গেলেন সেই আপনার দেওয়া ওয়াদাগুলো। আপনি ধরেন এটা ধরলাম না রাষ্ট্র, আপনি যদি কোনো বন্ধুর সাথেও তো একটা সাদা কাগজের চুক্তি করেন, সেটাও কিন্তু একটা ভিত্তি আছে। আপনি ধরতে পারেন যে সেটা কোনো লিগ্যাল ভিত্তি নাই, নৈতিক ভিত্তি তো আছে। এখন আপনারা যখন একটা রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হলেন একটা ইস্যুতে, সেগুলোতে রাষ্ট্রের জন্যই তো, কোনো রাজনৈতিক দলের জন্য না, কোনো ব্যক্তির জন্য না, দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্যই তো এই সংস্কারগুলো। সেখানে ভুল থাকতে পারে। এখন আপনি বলবেন এটা ভুল, এটার পরিবর্তে এটা বেটার, সেটা উপস্থাপন করেন। আপনারা করছেন কি, 133টা অর্ডিন্যান্স ওনারা দিয়ে গেলেন, তার মধ্যে 120টা আপনারা অনুমোদন করছেন, বাকি 10টা আপনারা ল্যাপস করছেন। কোনগুলো ল্যাপস করছেন? জুলাই সনদ ল্যাপস করছেন। কোনটা? সুপ্রিম কোর্ট জুডিশিয়ারি সচিবালয় ল্যাপস করছেন। কোনটা? জাজেস অ্যাপয়েন্টমেন্ট ইস্যু, যেগুলো আপনার বিপক্ষে যেতে পারে। ল্যাপস করছেন কোনটা? দুর্নীতি দমন ইস্যু অর্ডিন্যান্সটা ল্যাপস করছেন কোনগুলো? আরও যেগুলো আপনাদের বিপক্ষে যাচ্ছে ক্রমান্বয়ে, এগুলো কেন করছেন? কারণ এগুলো আপনাদের শাসক থেকে শোষকে পরিণত হওয়ার যে এই প্রসিডিউর, সেখানে আপনাকে গ্রাস্প করবে, আপনার হাতকে মুষ্টি করে ধরে রাখবে, এই পথটাকে স্টপ করে দেবে বিধায় আপনি এইগুলোকে আপনি স্টপ করছেন। এখন আপনি আপনার যদি সুইট উইল অনুযায়ী আপনার যেটা পক্ষে যায় সেটা আপনি নিচ্ছেন, যেটা আপনার বিপক্ষে যায় সেটাকে আপনি বিবর্জন করছেন সংবিধানের দোহাই দিয়ে, তাহলে তো হবে না। আপনাকে বলতে হবে এটাতে এই ভুল আছে, সেটাতে এই সংস্কারগুলো আমি করে এটা আমি এতদিনের মধ্যে আনবো। এটা আপনি জেন্টলম্যান কমিটমেন্ট করতে হবে। এটা তো এভাবে 9-6 করলে তো হবে না। এখানে যে জিনিসটা হচ্ছে, আমরা সবসময় অ্যাপ্রিহেন্ড করছি আরেকটা স্বৈরাচার তৈরির পথ উন্মোচন হয়ে যাবে, যার কারণে এই রাজনৈতিক যে সংকটটা দেখা দিচ্ছে, যেহেতু বিএনপির অনিচ্ছার কারণেই এই গর্তগুলো তৈরি হচ্ছে, বিএনপিকে এটা সমাধান করতে হবে, তাদেরকে বলতে হবে সলিউশনটা তারা কিভাবে করতে চায়। ধন্যবাদ।
জনাব বাবুল, সমাধান না, আসলে আমরা কিভাবে আপনার সংসদে কিন্তু একটা প্রস্তাব দেওয়া হয়েছে। আমাদের আপনার বিএনপি স্থায়ী কমিটির সদস্য, বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি আপনার ঐকমত্য কমিশনে আপনার বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন, জনাব সালাউদ্দিন আহমেদ, উনি ওনার বক্তব্যে সংসদে প্রস্তাব দিয়েছেন যে আসুন আমরা সংসদে আপনার অংশগ্রহণকারী সকল দল মিলে, অর্থাৎ আপনার সরকারি দল, বিরোধী দল, স্বতন্ত্র সদস্যরা মিলে আমরা একটি সংবিধান আপনার পরিবর্তনের জন্যে একটি কমিটি গঠন করি, এবং সেই কমিটি আপনার সংসদের ভেতরে আলোচনা করবে, এবং সংসদের বাইরে সংবিধান বিশেষজ্ঞদের সাথেও ওই কমিটি আপনার নানা পর্যায়ে আপনার আলাপ আলোচনা করে আপনার সংবিধানের প্রয়োজনীয় সংশোধনীগুলো আপনার বিল আকারে আপনার সংসদে উত্থাপন করে সংবিধানের প্রয়োজনীয় আপনার সংশোধনী আপনার টানবে। তো ফলে আপনার বিএনপি কিন্তু একবারও বলে নাই যে আমরা জুলাই সনদের বিরুদ্ধে, একবারও কিন্তু বলে নাই যে আমরা সংবিধানের প্রয়োজনীয় পরিবর্তনগুলোর বিরুদ্ধে। সংবিধানের আপনার প্রয়োজনীয় পরিবর্তনটা কি? প্রয়োজনীয় পরিবর্তনটা হলো সংবিধানটাকে গণতান্ত্রিক করা। সংবিধানে আপনার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য তৈরি করা, সংবিধানের অগণতান্ত্রিক ধারাগুলোকে আপনার বাদ দিয়ে দেওয়া বা বাতিল করে দেওয়া, সংবিধানের আপনার মৌলিক নীতিতে পরিবর্তন আনা, মৌলিক কাঠামোতে পরিবর্তন আনা। অর্থাৎ জুলাই সনদটা কি? জুলাই সনদে আপনি দেখবেন, জুলাই সনদে আপনার অনেক বিষয়ে আপনার সকল রাজনৈতিক দল তারা একমত হয়েছে। যেসব বিষয়ে জুলাই সনদে আমরা একমত হয়েছি আপনার সেসব বিষয়ে কিন্তু বিএনপি আপনার সেসব বিষয়ে আপনার সংবিধানের প্রয়োজনীয় সংশোধনী আনতে কিন্তু বিএনপি কিন্তু অঙ্গীকারাবদ্ধ, এবং বিএনপি কিন্তু বারবার বলছে যে আমরা জুলাই সনদের ওই অংশে, যে অংশে আমরা একমত হয়েছি, ওই অংশের আপনার পুরো বাস্তবায়নটা আমরা চাই, এবং আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন আমরা চাই। বিএনপি কিন্তু এভাবেই বলছে আর কি। আবার জুলাই সনদেই কিন্তু আবার বিএনপিকে আবার ওই সুযোগ দেওয়া আছে যে যেসব ইস্যুতে বিএনপি আপনার একমত হতে পারলো না, বিএনপি বিগত জাতীয় সংসদ নির্বাচনে তার নির্বাচনী ইস্তাহারে সেই বিষয়গুলো বিএনপি উল্লেখ করেছে ইস্তাহারে, এবং বিএনপির ইস্তাহারের পক্ষে, বিএনপির পক্ষে জনগণ রায় দিয়েছে। আর বিএনপির দায়িত্ব হচ্ছে, বিএনপি গত জাতীয় সংসদ নির্বাচনে তার ইস্তাহারের মধ্য দিয়ে জনগণের কাছ থেকে যে সম্মতি নিয়েছে, জনগণের কাছ থেকে যে রায় নিয়েছে, সেই রায় এবং সেই সম্মতিও কিন্তু বিএনপিকে বাস্তবায়ন করতে হবে। ফলে যেসব ইস্যুতে বিএনপি একমত হয়েছে আপনার জুলাই সনদে, সেসব ইস্যুর পরিপূর্ণ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ, এবং বিএনপি সংসদে বসে সকলের সাথে আলাপ আলোচনা করে সেসব আপনার সুপারিশ, সেসব ইস্যু বাস্তবায়ন করবে। আর যেসব ইস্যুতে বিএনপি একমত হতে পারে নাই, এবং নির্বাচনী ইস্তাহারের মধ্য দিয়ে যেসব ইস্যুতে জনগণের রায় এবং জনগণের সমর্থন বিএনপি লাভ করেছে, বিএনপি জনগণের সেই সব ইস্যুতে জনগণের রায় এবং সমর্থনকে বিএনপি সম্মান দেখাবে। বলছিলেন যে অন্তর্বর্তী সরকারের যেসব অধ্যাদেশগুলো হচ্ছে আপনাদের পক্ষে গিয়েছে, সেগুলো আপনারা ঠিকই বাস্তবায়ন করছেন বা সেগুলো নিয়ে আপনাদের কোনো ধরনের আপত্তি নেই, কিন্তু যেগুলো দিয়ে হচ্ছে আপনাদের এই রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে এক ধরনের বাধা মনে হবে, সেগুলো নিয়ে আপনারা হচ্ছে সংবিধানের দোহাই দিয়ে আসলে সেটি সংস্কার বা পরিবর্তনের জায়গাটি করছেন না। আপনার বিগত অন্তর্বর্তী সরকারের আপনার সাকল্যে 133টা অধ্যাদেশ এই সংসদে আপনার উত্থাপন করা হয়েছে, নিয়ম মাফিক নির্দিষ্ট সময়ের মধ্যে উত্থাপন করা হয়েছে। এবং এই এবং আপনার সংসদে কিন্তু আপনার এই 133টা অধ্যাদেশ নিয়ে আপনার আলাপ আলোচনা করার জন্যে, বিল আকারে সংসদে উত্থাপন করার জন্যে একটি সংসদীয় বিশেষ কমিটিও কিন্তু আপনার গঠন করা হয়েছিল, এবং সেই সংসদীয় বিশেষ কমিটির পক্ষ থেকে আপনার কমিটির প্রধান উনি আপনার সংসদে উনি আপনার রিপোর্ট উত্থাপন করেছেন, এবং সেই রিপোর্টে 133টা অধ্যাদেশের মধ্যে 98টা অধ্যাদেশের প্রস্তে কিন্তু আপনার কমিটি কিন্তু একমত হয়েছে আর কি। বাদ বাকি আপনার 15টি আপনার অধ্যাদেশ আপনার সংশোধিত আকারে আপনার উত্থাপন করা হবে,
এবং বোধহয় কয়েকটি 3টি কি 4টি অধ্যাদেশের ব্যাপারে বিএনপি আপনার এটাকে রহিত করার কিংবা রহিত কিংবা হেফাজত করার আপনার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এবং ওইসব ইস্যুতেও আপনার ধরেন যে আপনার বিচার বিভাগের আপনার স্বাধীনতা, সর্বোচ্চ আদালতের স্বাধীনতা, বিচারপতিদের নিয়োগ ইত্যাদি, কিংবা আপনার গুম কমিশন, মানবাধিকার কমিশন ইত্যাদি ইস্যুতেও কিন্তু বিএনপি কিন্তু বলেছে যে আমরা আপনার বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করি এবং বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠা করা যাবে না। বিএনপি একথাও বলে নাই। বিচারপতিদের নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে বিএনপি আপনার কোনো নীতি প্রণয়ন করা যাবে না, কিংবা আপনার নিরপেক্ষভাবে যোগ্যতার বিচারে উচ্চতর আদালতে বিচারপতি নিয়োগ দেওয়া যাবে না। বিএনপি কিন্তু এই কথাও বলে নাই। বিএনপি এই জায়গাটাতে আপনার সময় নিয়ে অধিকতর আলাপ আলোচনা সাপেক্ষে কি করে বিচার বিভাগকে আপনার স্বাধীন করা যায়, কি করে বিচার বিভাগের জন্য একটা স্বাধীন আপনার সচিবালয় প্রতিষ্ঠা করা যায়, কি করে আপনার একটা নীতি অনুসরণ করে বিচারপতিদের নিয়োগ প্রক্রিয়া আপনার সম্পন্ন করা যায়, কি করে গুম কমিশন এবং মানবাধিকার কমিশনের মধ্যে একটা সমন্বয় সাধন করা যায়। বিএনপি কিন্তু এই কথাগুলো কিন্তু আপনার ইতিমধ্যে কিন্তু বলেছে। ফলে আমার মনে হয় যে আপনার বিএনপিকে সন্দেহ করার, বিএনপিকে ভুল বোঝার কোনো সুযোগ, কোনো পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে বলে আমি মনে করি না। আমি মনে করি যে বিএনপি আপনার সংবিধান সংশোধন করার পক্ষে বিএনপি আন্তরিক, জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে বিএনপি আন্তরিক, বিগত সরকারের আমলে আপনার প্রণীত অধ্যাদেশের বাস্তবায়নের প্রশ্নে বিএনপি আন্তরিক, এবং যে অধ্যাদেশগুলো নিয়ে বিএনপি এখন পর্যন্ত সিদ্ধান্ত পৌঁছতে পারেনি, সেই অধ্যাদেশগুলো কি করে আপনার আলাপ আলোচনার মধ্য দিয়ে আপনার একটা জায়গায় পৌঁছা যায় সকলের সম্মতি ভিত্তিতে, সেই সুযোগগুলো কিন্তু আমাদের সামনে কিন্তু আছে। ব্যারিস্টার সাজ্জাদ আলী, আপনি কি এই যে ভুল বুঝাবুঝি বা সন্দেহের জায়গার না রাখার যে কথাটি বলছিলেন আমাদের অতিথি, সেই ভুল বুঝাবুঝির জায়গাটি কি আপনার কমলো ওনার যুক্তির শোনার পর? দেখুন, এখানে 3টা শব্দ যদি বলতে হয়, এখানে আস্থা, চাপ এবং অপেক্ষার রাজনীতি চলতেছে এখন। কারণ হচ্ছে আস্থাটা কখন তৈরি হয়? যখন আপনার কার্যক্রমে, আর যখন আপনি এই আস্থাটা আপনার কার্যক্রমে আস্থা পাওয়া যাচ্ছে না, আপনি যখন অপেক্ষায় রাখছেন। আমি বারবার বলছিলাম তারা ডিসক্লোজ করছে না, তারা কিভাবে করে এই যেগুলো ওনারা ল্যাপস করছেন, যেইগুলো ওনার ইভেন দোস ওনাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে বলেছেন। যেমন ওনারা বলেছেন যে ভোটের কালি শুকানোর আগে ওনাদের কিছু কমিটমেন্ট ছিল, ফ্যামিলি কার্ড, আরো কিছু ইস্যু ছিল। ওনারা তো ওগুলো বাস্তবায়ন করেছেন, যেগুলো ওনাদের কি বলে মুখ উজ্জ্বল করে অথবা পজিটিভ ইমেজ তৈরি করে মানুষের মাঝে। কিন্তু যেগুলো এই অথচ ভোটের কালি শুকানোর আগে কিন্তু এগুলো তো বাস্তবায়ন করার কথা আছে। হয়তো ওনারা মুখে বলেনি, কিন্তু ওনারা তো লিখিতভাবে সম্মতি দিয়েই তো এটা প্রকাশ করেছেন যে নির্বাচন হওয়ার 12 দিনের পরে প্রথম সংসদ যখন বসবে 30 দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ গঠন করবে। অথচ তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেন। হ্যাঁ, কথা আছে এটা ভ্যালিড, ইনভ্যালিড, সাংবিধানিক, অসাংবিধানিক, কিন্তু তারা তো মেজরিটি। এখন তারা যেহেতু মেজরিটি, তারা অপেক্ষায় না রেখে তাদের তো উচিত একটা রোড ম্যাপ ডিসক্লোজ করা, কিন্তু তারা সেটা করছেন না। যার কারণে বিরোধী দলের এখন চাপের রাজনীতির দিকে হাঁটতে হচ্ছে। যেহেতু বাংলাদেশে বিশেষ করে এশিয়ার দক্ষিণ এশিয়ার এই দেশগুলোতে এই রাজনৈতিক দলগুলোর চাপ দেওয়ার একটা প্রবণতা আছে সরকারি দলকে, বা সরকারি দলের চাপ দেওয়ার প্রবণতা আছে বিরোধী দলকে। কিন্তু চাপের পথে হাঁটতে হবে কেন? কারণ এটা তো আমাদের সকলের অঙ্গীকার, জাতির প্রতি, দেশের প্রতি, মানুষের প্রতি, দেশকে সংবিধান সংস্কারের জন্য তো একটি বিশেষ কমিটির এর মধ্যে তো হচ্ছে সেখানে সবাই থাকবে, কিন্তু আপনারা বলছেন সেখানে আপনারা থাকতে চান না। না, সংবিধান সেখানে কমিটি করেছে 13 জনের মধ্যে 10 জন হচ্ছেন। এটা তো সংসদের সংখ্যানুপাতে এটা হয়েছে। আরেকটা শব্দ বললেন আমি বুঝতে পারিনি। মানে এটা সংসদের সদস্যদের সংখ্যানুপাতে তো আসলে এই সদস্যদের নেওয়া হয়েছে। এখন এই সদস্যদের আপনি নিচ্ছেন, ঠিক আছে। তারা সেখানে তো তারা যেটাই চাচ্ছে, যেমন সংসদে যেমন 207টা ওনাদের, তো ওনারা যা চাচ্ছে তাই হচ্ছে। এখানেও তো ওনাদের মেজরিটি পাচ্ছে। এখন আপনার কথা হচ্ছে মেজরিটি আপনি দেবেন, আপনি তো পজিটিভলি এটা মেজরিটি দিচ্ছেন না। আপনি একটা
কি সিন্ডিকেট করে মেজরিটিটা দিচ্ছেন জানো। মানে তাহলে কিভাবে হলে ভালো হতো মানে আপনার দৃষ্টিতে? আমার কথাটা হচ্ছে একটা স্পেসিফিক এজেন্ডা নিয়ে এই অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের পরে 2029 সালে নির্বাচন না হয়ে নির্বাচনটা হলো 2026 সালে। কেন হলো? কারণ বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, নতুন ফ্যাসিস্ট তৈরি না হওয়ার জন্য, এবং যে রক্তগুলো দিয়েছে সেই রক্তগুলোর সংজ্ঞায়িত করার জন্য, সেই রক্তগুলোর প্রতি আমাদের প্রতিদান কি, আমরা দেশের সংস্কার করব যেন নতুন ফ্যাসিস্ট তৈরি না হয়। এখন সেটা করতে গিয়ে ওনারা যে কথাগুলো দিয়েছেন মানুষের কাছে, ওনাদের নিজেদের নির্বাচন ইস্তেহারে বা জুলাই সনদের আলোকে, এইগুলো তো ওনারা বাস্তবায়ন করছেন না। শুরু তাই না, এই যে ওনারা যে ল্যাপস করে দিচ্ছেন গুম কমিশন। কিছুক্ষণ আগে আপনার সাথে যে বিষয়টা কথা হচ্ছিল যে সংবিধান সংস্কারের সংশোধনের যে কমিটির কথা, যেখানে আপনি বলছিলেন যে এখানেও বিএনপি তার সদস্য সংখ্যা বেশি, আপনি বলছেন যে সেটাও আসলে ঠিক হয়নি। আমি আপনার কাছে জানতে চেয়েছি তাহলে কি করলে ভালো হতো, যদি সংসদ সদস্যদের সংখ্যানুপাতের বিষয়টি যদি আপনারা না মানেন, তাহলে কি করলে এই কমিটি গঠন করলে ভালো হতো? এখন কমিটি গঠন করার ইস্যুটা আসতেছে পরে। এখন কমিটি ওখানে এজেন্ডাটা কি? এজেন্ডা তো মানে যেই সংস্কারগুলো ওনারা করছেন না সেই সংস্কারগুলোই তো, এটাই তো প্রায়োরিটি এজেন্ডা। এখন ওনারা এজেন্ডাগুলো ডিসক্লোজ করছে না কেন? কমিটি করলে তো হবে না। আর কমিটিতে ওনারা তো মেজরিটি থাকবেন। এগুলো এখানে যে স্পেসিফিক ইস্যু থাকতে হবে, এই জিনিসটা মেজরিটি থাকলেও আপনাদের তো প্রতিনিধিত্ব করার সেখানে সুযোগ আছে, আপনাদের কথা বলার, এবং আপনারা যেই দাবি চাচ্ছেন বা যে সংবিধানে সংশোধন চাচ্ছেন সেটি তো আপনারা সেখানে আলোচনা করতে পারতেন, কিন্তু আপনারা সেটাতে না গিয়েই প্রথমেই বলছেন যে আপনারা থাকবেন না। দেখেন, এখানে এখন একটু আগে আমাদের যিনি স্টুডিওতে আছেন ওনারা বলছেন যে সরকারটা গঠন হয়েছে খুব রিসেন্টলি গঠন হয়ে তাদের মধুচন্দ্রিমা চলছে, মধুচন্দ্রিমার সাথে সাথে আবার বৈষয়িক বিভিন্ন ইস্যু চলছে। এখন মধুচন্দ্রিমা বলতে তো কোনো ইস্যু না। আমার কথা হচ্ছে ওনারা যদি ভোটের হাতের কালি শুকানোর আগে যদি ওনাদের দেওয়া কথাগুলো বাস্তবায়ন করতে পারে, তাহলে এত সংসদীয় সংবিধানের জন্য, মানে সংবিধান সংশোধনের জন্য কমিটি করতে হবে কেন? এগুলো তো বেসিক্যালি স্পেসিফিক সবগুলো, সবাই কথা দিয়ে তো ইলেকশনটা হলো, সে কথার প্রেক্ষিতে তো সংবিধানের সংশোধনীটা হবে কিভাবে? আপনার একটা কমিটি গঠন ছাড়া, কমিটিতে আপনার আলাপ আলোচনা ছাড়া, জুলাই সনদের বাস্তবায়ন করার জন্যে আপনার আপনার সংশোধনী আনবার জন্যে সংসদে আপনার অংশগ্রহণকারী প্রতিনিধিত্বকারী সকল দলকে নিয়ে একটি আপনার কমিটি গঠন করবার প্রস্তাব বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে। এবং সেই কমিটির কাজটা কি হবে? সেই কমিটির কাজটা হবে জুলাই সনদের আলোকে সংবিধানের প্রয়োজনীয় সংশোধনীগুলো আপনার সম্পন্ন করা। তো গত 12ই ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি আপনার 2/3 মেজরিটি নিয়ে আপনার সংসদে আপনার অংশগ্রহণ করছে। এটাকে তো অস্বীকার করা যাবে না। তো এখন আপনার দেখতে হবে যে বিএনপি 2/3 মেজরিটি নিয়ে 2/3 মেজরিটি পাওয়া সত্ত্বেও বিএনপি জুলাই সনদ বাস্তবায়নে অনীহা প্রকাশ করছে কিনা, কিংবা জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করছে কিনা, সেটা দেখবার বিষয়। কিন্তু বিএনপি কিন্তু একবারও বলে নাই যে আমরা জুলাই সনদ বাস্তবায়িত করব না। বিএনপি বলছে জুলাই সনদের ওইসব সুপারিশে, ওইসব অংশে যে সুপারিশগুলোতে, যে অংশগুলোতে বিএনপি আপনার সম্মতি দিয়েছে, নোট অফ ডিসেন্ট দেয় নাই, ওইসব সুপারিশ আপনার বিএনপি বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ, এবং ওইসব সুপারিশ, ওইসব ইস্যু আপনার বাস্তবায়ন করবার জন্যেই আপনার সংসদে বসে বিএনপি আপনার সকল দলকে নিয়ে একটি সংসদীয় কমিটি করে, এবং এই সংসদীয় কমিটি সংসদের ভেতরে এবং সংসদের বাইরেও আরও বিজ্ঞজনদের সাথে আলাপ আলোচনা করে আপনার আমাদের সংবিধানকে একটা গণতান্ত্রিক চরিত্র দেওয়া, আমাদের রাষ্ট্রকে একটা গণতান্ত্রিক একটা চরিত্র দেওয়ার জন্যে যা যা করা দরকার বিএনপি তাই করতে চায়। বিএনপি কোনো অবস্থাতেই বাংলাদেশে ফ্যাসিবাদ আপনার ফিরে আসুক, বিএনপি কোনো অবস্থাতেই এই বাংলাদেশে স্বৈর শাসন ফিরে আসুক, এটা বিএনপি কোনো অবস্থাতেই চায় না। বিএনপি কোনো অবস্থাতেই বাংলাদেশে আরেকবার ফ্যাসিবাদ এবং স্বৈর শাসনকে বিএনপি দেখতেও চায় না। বিএনপি চায় আমরা কারা?
আমরা আপনার সংসদে কারা বসে আছি, আমরা সরকারি দল বিরোধী দল যারা সংসদে বসে আছি তারা সবাই মিলে কিন্তু আমরা গত 17 বছর আমরা স্বৈর শাসনের বিরুদ্ধে, ফেসিবাদী শাসনের বিরুদ্ধে আমরা খুনের শিকার হয়ে, গুমের শিকার হয়ে, নির্যাতনের শিকার হয়ে আমরা টানা আন্দোলন সংগ্রাম করে যে প্রেক্ষাপট তৈরি করেছিলাম, সেই প্রেক্ষাপটেই কিন্তু আপনার 2024 জুলাই আগস্টে রক্তক্ষয়ী অভ্যুত্থান সংঘটিত হয়েছে। সেই অভ্যুত্থানে আপনার 1400-1500 আপনার মানুষ জীবন দিয়েছে, শত শত আপনার ছেলে মেয়ে তারা পঙ্গুত্ব বরণ করেছে, শত শত ছেলে মেয়ে তারা অন্ধত্ব বরণ করেছে। এবং সেই প্রেক্ষাপটে 12ই ফেব্রুয়ারিতে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং বাংলাদেশের মানুষ সেই নির্বাচনে বিএনপিকে 2/3 মেজরিটি দিয়ে বিএনপিকে সংসদে পাঠিয়েছে। কাজে আজকে আপনার বিএনপির বক্তব্য, বিএনপির পরামর্শকে আপনি আমলে আনবেন না, আপনি জোর জবরদস্তি করে আপনি যা আপনার মনে চায় আপনি তাই বিএনপির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এটা বিএনপি কেন মেনে নেবে? আমি কি রিপ্লাই দেবো প্লিজ? আচ্ছা, ত্রয়োদশ সংসদীয় ইলেকশনের সাথে সাথে কিন্তু একটা গণভোট হয়েছে, সেটা মাথায় রাখতে হবে এবং সেটাতে কিন্তু 71% ভোট দিয়েছে হা ভোট। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, দেখেন আপনারা যে 133টা অর্ডিন্যান্সের মধ্যে যে 120টা আপনারা পাশ করে নিচ্ছেন সংসদে, সেখানে কিন্তু অনেকগুলোতে কিন্তু আপনাদের নোট আছে যে এই জিনিসটা, এই বিষয়টা, এই জিনিসটা সংশোধিত আকারে উপস্থাপন হবে। তাহলে আপনারা জুলাইয়ের যেগুলোতে ডিসেন্ডিং দিচ্ছেন সেখানে সংসদীয় কমিটি করতে হবে কেন? সেটা আপনারা আপনারা তো নির্বাচনী ম্যানিফেস্টোতে বলেছেন এই জিনিসটা আমরা করব, সেটা কেন বিল আকারে আপনারা আনছেন না? আপনাদের তো সেটা সুযোগ ছিল, আপনারা টোটালি ল্যাপস করে দিচ্ছেন এখন ইস্যুটাকে। এখন টোটালি ল্যাপস করে দেওয়াটাকে শুভঙ্করের ফাঁকি। এখন আপনি 2/3 মেজরিটি কিন্তু আপনাকে যেমন অনেক নিরঙ্কুশ বিজয় দিয়েছে, আর অনেক কথা বলার সুযোগ দিয়েছে, অনেক পাওয়ার দিয়েছে, অনেক দায়িত্ব দিয়েছে বটে। এখন সেই দায়িত্বটা আপনি উপলব্ধি করতে পারছেন না, সমস্যাটা হচ্ছে এই জায়গায়। আপনারা উপলব্ধি যদি করতে পারতেন তাহলে কিন্তু এই কথাগুলো বলতেন না। কারণ আপনাদের 120টা যদি 120টার মধ্যে যদি 10-15টার বা 20টার মধ্যে যদি ইস্যু থাকে যে এই জিনিসটা আপনার সংশোধিত আকারে, এই জিনিসটার মধ্যে কিছু এক সংযোজন আকারে উপস্থাপন হচ্ছে, তাহলে জুলাই সনদের পুরোটা যদি অ্যাজ ইট ইজ আপনারা সংসদে উপস্থাপন না করেন, তাহলে আপনাদের ম্যানিফেস্টোর আলোকে উপস্থাপন করেন, বলেন যে আমরা এটা বলিনি, আমরা এটা বাস্তবায়ন করবো না বলেছে, আমরা এটা করবো বলেছি, সেটা উপস্থাপন করেন। আপনারা সেটা না করে আপনারা নতুন একটা থিওরি এনেছেন কি আমরা একটা সংসদীয় কমিটি করব, সেই সংসদীয় কমিটি পরীক্ষা নিরীক্ষা করবে, সেই সংসদীয় পরীক্ষা নিরীক্ষা আবার বিজ্ঞজনের সাথে পরীক্ষা নিরীক্ষা করবে। কেন লাস্ট 18 মাস তো পরীক্ষা নিরীক্ষা হয়েছে, আর কত মাস পরীক্ষা হলে 5 বছর পার হয়ে যাওয়ার পরে তারপর কি আপনারা এটা আনবেন? এখন তো সেটাই মনে হচ্ছে, কারণ এটা তো বেসিক্যালি মানুষ আস্থা হারিয়ে ফেলছে। আমার কথাটা হচ্ছে আপনাদেরকে মানুষের আস্থাটা ফেরাতে হবে। বিরোধী দল আন্দোলনে যাচ্ছে, আমি একটু শেষ করি ভাই, বিরোধী দল আন্দোলনে যাচ্ছে কেন যাচ্ছে? কারণ তারা চাচ্ছে এটা যেন ফের 5 বছর পরে গিয়ে আলোর মুখ দেখবে, বা শেষে গিয়ে বলতে হবে যে আমরা চেষ্টা করেছিলাম, অন প্রসিডিউর ছিল, আমরা কথা দিয়েছিলাম, আমরা কথা রাখার চেষ্টা করেছি, পারিনি, আগামী 5 বছর পরে যখন ইলেকশন হবে তখন এটা বাস্তবায়ন করব, এরকম কথা যেন না হয়। আমরা 18 মাস এটা নিয়ে রিসার্চ হয়েছে, বিজ্ঞজনের আলাপ হয়েছে, আপনারাও তো ডিসেন্ডিং দিয়েছেন আলাপ করে, আপনাদের স্থায়ী কমিটি বলেন, আপনাদের বিজ্ঞজন বলেন, সবার সাথে আলাপ করে তো ডিসেন্ডিংগুলো দিয়েছেন। তার মানে হচ্ছে আপনারা তো এটা পেপারস রেডি, তাহলে আপনারা ওই পথে হাঁটছেন। আপনার তখন তো বিরোধী দল বলতে পারবে না যে আপনারা পুরো জুলাই সনদ অ্যাজ ইট ইজ আপনারা বিল আকারে উপস্থাপন করেন। আপনারা তো বলতে পারেন হ্যাঁ আমরা মেজরিটি, আমরা 2/3 ইস্যু আছে, আমরা যেটা বলেছি সেগুলো আমরা সংসদে আনতেছি, কারণ আমরা ওখানে ডিসেন্ডিং দিয়েছিলাম, সেটাও তো বলছেন না। সেটা বললেও তো এটাকে সমাধান হতো না। মানে সংসদীয় কার্যক্রমটা হচ্ছে এরকম, যেমন আপনার অন্তর্বর্তী সরকার আপনার 133টি অধ্যাদেশ জারি করেছিলেন সরকার পরিচালনার জন্য, আর এই সংসদে আপনার 133টি অধ্যাদেশ উত্থাপন করা হলো আপনার আইনে পরিণত করার জন্য আর কি। তো এই আইনে পরিণত করবার আগে আপনার সংসদে একটা বিশেষ কমিটি গঠন করে দেওয়া হলো। সেই বিশেষ কমিটিতে বিএনপি আছে, আপনার বিরোধী দল আছে, এবং তারা আলাপ আলোচনা করে আপনার 98টা অধ্যাদেশের প্রশ্নে তারা একমত হয়েছে, এবং সেই 98টা অধ্যাদেশ কিন্তু এখন আপনার পর্যায়ক্রমে কিন্তু আপনার আইনে পরিণত হচ্ছে আর কি। বাদ বাকি আপনার 15টা অধ্যাদেশ নিয়ে তাদের মধ্যে ডিফারেন্স আছে, এবং এটা বলা হয়েছে যে আমরা সংশোধিত আকারে এই 15টা অধ্যাদেশ আমরা আইনে পরিণত করবার জন্য আমরা সংসদে বিল উত্থাপন করব, এবং আপনার 4টা অধ্যাদেশ নিয়ে আপনার একটা বড় রকমের একটা আপত্তি আছে। আর সংবিধানের আপনার মৌলিক পরিবর্তন আপনি আনবেন জুলাই সনদটাকে সামনে রেখে।
জুলাই সনদ হচ্ছে আমাদের সামনে, আমাদের সকলের সামনে জুলাই সনদ। এবং জুলাই সনদে আপনার, আমি তো বললাম জুলাই সনদে আপনার সর্বসাকল্যে আপনার 84টা সুপারিশ আছে এবং 47টা সুপারিশ হচ্ছে আপনার সংবিধানের সাথে সম্পর্কিত। বাকি সুপারিশগুলো কিন্তু আপনার সংবিধানের সাথে সম্পর্কিত না, সেগুলো আপনার নির্বাহী আদেশ দিয়ে আপনার কার্যকরী করা সম্ভব এবং ইতিমধ্যে অনেক আপনার সুপারিশ কার্যকরীও হয়েছে। আর যে 47টা আপনার সংবিধানের সাথে সম্পর্কিত, এর মধ্যে আপনার দুইটা অংশ। একটা অংশ হচ্ছে আপনার সকল দলের আপনার ঐকমত্য আছে আপনার একটা অংশে, আরেকটা অংশে সকল দলের আপনার ঐকমত্য নাই এবং বিএনপির আপনার নানা জায়গাতে বিএনপির আপনার আপত্তি আছে, তা আপনার ভিন্নমত আছে আর কি। তো ওই জুলাই সনদে কিন্তু বলা আছে যে আপনার যেসব ইস্যুতে আপনি একমত হতে পারলেন না, আপনি নির্বাচনে আপনার ইস্তেহারে আপনার সেটা আপনি উল্লেখ করবেন এবং জনগণ যদি আপনার পক্ষে, আপনার দলের পক্ষে আপনার রায় দেয়, আপনার নির্বাচনী ইস্তেহারের পক্ষে রায় দেয়, তাহলে আপনার রাইট বর্তাবে আপনি আপনার নির্বাচনের ইস্তেহার বাস্তবায়ন করবেন। ফলে জুলাই সনদের যে অংশে আমি একমত সে অংশ আমি বাস্তবায়ন করব, সবাই মিলে আমরা বাস্তবায়ন করব। আর যেই অংশে আমি একমত হতে পারি নাই, আমাকে কিন্তু গত 12ই ফেব্রুয়ারি কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু আমাকে কিন্তু সেই এখতিয়ারটাও দিয়েছে কি, যে আবার জুলাই সনদেই কিন্তু সেটা বলা ছিল যে অংশে আপনি একমত না, আপনার দ্বিমত আছে, আপনার ভিন্নমত আছে, সেটা আপনি জনগণের সামনে নিয়ে যান। জনগণ যদি আপনার পক্ষে রায় দেয়, তাহলে আপনি আপনার যে ভিন্নমত ছিল, দ্বিমত ছিল, আপনার সেই ভিন্নমত এবং দ্বিমতের জায়গাটাই আপনি বাস্তবায়ন করবেন। জুলাই সনদেই কিন্তু সেটা বলা আছে। আমরা জুলাই সনদটা এই জন্যই আমরা বলি, জুলাই সনদটাকে আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই, একমতের জায়গাগুলোকেও বাস্তবায়ন করতে চাই, আর দ্বিমতের জায়গাগুলোতে আমরা আমাদের নির্বাচনী ইস্তাহারে উল্লেখ করেছিলাম, জনগণের সামনে আমরা গেছি, জনগণ আমাদের পক্ষে রায় দিয়েছে এবং আমরা সামনে এই সংসদে বসেই সেটা বাস্তবায়ন করব। আরেকটা হচ্ছে যে সংবিধান সংশোধনটা আপনি কীভাবে করবেন। আপনার ধরেন যে আপনার এটা হলো যে আপনার অনেক মৌলিক পরিবর্তন, সংবিধানের মৌলিক কাঠামোকেই আপনার পরিবর্তন করতে হবে এবং এই মৌলিক কাঠামোতে পরিবর্তন আনার জন্য আমরা যে প্রস্তাব দিয়েছি, যেমন ধরেন যে আপনার এই যে 133টা অধ্যাদেশ, এই অধ্যাদেশটাকে আইনে পরিণত করবার জন্য আমরা একটা সংসদীয় কমিটি আমরা করি নাই, আমরা একটা বিশেষ কমিটি করি নাই, সেই কমিটিতে আলোচনা হয় নাই, আলোচনার ভিত্তিতে আজকে সেই বিল উত্থাপিত হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনার সংবিধানের যেহেতু আপনার মৌলিক পরিবর্তন আমাদেরকে আনতে হবে, সেই মৌলিক পরিবর্তন আনার জন্যে সকল দল মিলে, সংসদের ভেতরে সকল দল মিলে একটা কমিটি গঠনের, তো আপনার কোনো কমিটি গঠনের প্রস্তাব তো এটা কোনো অমূলক প্রস্তাব না, এবং সেই কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে এবং এও বলা হয়েছে যে আমরা সংসদের বাইরে আমরা সংবিধানের যে পরিবর্তনগুলো আমরা আনতে চাই, এই পরিবর্তনগুলো নিয়ে, এই ইস্যুগুলো নিয়ে আমরা সংসদের বাইরে যারা বিশিষ্ট জনেরা যারা আছে, আইনজ্ঞরা যারা আছে, সংবিধান বিশেষজ্ঞ যারা আছে, সকলের সাথে আলাপ আলোচনা করে যেন আমরা যেন জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন হয় সেটাই আসলে করার। সাজ্জাদ আলী, আপনাকে ধন্যবাদ দিতেই হচ্ছে। তবে আলোচনা চলবে সামনের দিনগুলোতে, যেহেতু সংসদ অধিবেশন চলছে এবং সরকারের নানা সমালোচনা আপনারা করছেন, নিশ্চয়ই তার উত্তর খণ্ডাবেন আমাদের অতিথিরা। ধন্যবাদ আপনাকে এখনকার মতো। আমরা আলোচনা করতে চাই, আমরা জানি যে এরই মধ্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তিনি ভারত সফরে গেছেন এবং এটি নিয়ে সবারই একটু আগ্রহের জায়গা রয়েছে। বাংলাদেশের সাথে ভারতের বিগত কয়েক বছরের সম্পর্কের পাশাপাশি গেল 1.5 বছরে আমরা দেখেছি বেশ চড়াই উতরাই গিয়েছে। জহুরুল আলম, সেটি হচ্ছে যে ভারতের সাথে বাংলাদেশের এখনকার আপনার কাছে কি মনে হয় সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে কোন বিষয়গুলো মাথায় রেখে আসলে আগানো উচিত? ডেফিনেটলি আমরা তো মানে ভারতের যে আচরণ দেখেছি গত 1-1.5 দশক ধরে, ভারতের আচরণটি ছিল এক ধরনের বিগ ব্রাদারলি অ্যাটিচিউড। এই বিগ ব্রাদারলি অ্যাটিচিউড থেকে তারা বাংলাদেশের নির্বাচন থেকে শুরু করে যাবতীয় আপনার যে অসঙ্গত কাজগুলো প্রিভিয়াস রেজিমে, সেগুলোকে এন্ডোর্স করেছে, অ্যাপ্রুভ করেছে, সেগুলো কিন্তু আমাদের জন আকাঙ্ক্ষার একটা মানে কি বলবো যে বিরুদ্ধে ছিল। যে এই বিষয়গুলোতে এক ধরনের ভারতের ব্যাপারে মানুষের মধ্যে সংশয়, যেমন আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে একটু আগে যে আলাপ করছেন যে এক ধরনের সন্দেহ, অবিশ্বাস, ট্রাস্ট ডেফিসিট আছে। প্রতিবেশী দুদেশের সম্পর্ক তো আপনি অনেক কিছু চেঞ্জ করতে পারেন, কিন্তু প্রতিবেশী তো চেঞ্জ করা যায় না। কিন্তু যখন ট্রাস্ট ডেফিসিট থাকে তখন কিন্তু এখানে পারস্পরিক যে শ্রদ্ধার সম্পর্ক, পারস্পরিক মর্যাদার সম্পর্ক, সার্বভৌমত্বের যে সম্পর্ক, সেটি কিন্তু আর থাকে না। ভারতের সঙ্গে আমাদের সেই অবস্থাটা চলে গিয়েছিল।
এবং আমাদের আমাদের বর্ডার সিকিউরিটি, আমাদের সেখানে বর্ডার কিলিং, আমাদের ওয়াটার শেয়ারিংয়ের ব্যাপারে, আমাদের ট্রেড ইমব্যালেন্সের ব্যাপারে সব কিছু মিলিয়ে কিন্তু এক ধরনের ঝুঁকে পড়েছিল যে ভারতের স্বার্থ হাসিল করার ব্যাপারে মানুষের মধ্যে এক ধরনের সংশয় তৈরি হয়েছে। তো এই জিনিসটা কিন্তু একটা ডিপ একটা মানে ক্ষত তৈরি করেছে দুই দেশের সম্পর্কে। তো যেটা অন্তর্বর্তী সরকারের সময়ও তারা হয়তো চেষ্টা করেছে, কিন্তু ভারতের পক্ষ থেকে সেই সহযোগিতাটা অন্তর্বর্তী সরকারের প্রতি ছিল না। এবং যেহেতু শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে এবং সেখানে তিনি এখন রিসোর্ট করছেন, সে কারণেও কিন্তু অন্তর্বর্তী সরকারের সঙ্গে তাদের একটা টানাহেঁচড়া, এক ধরনের জবরদস্তিমূলক অবস্থা ছিল। ভারতীয় মিডিয়ার থেকেও বাংলাদেশ সম্পর্কে বেশ কিছু অপপ্রচার, প্রোপাগান্ডা চালানো হয়েছিল। তো সেখান থেকে আমার মনে হয় যে একটা উত্তরণের নতুন একটা অধ্যায় শুরু হচ্ছে, যেহেতু ভারত একটা গুডউইলের প্রকাশ ঘটিয়েছে এই অর্থে যে তারা বারবারই সিগন্যাল করছিল যে একটা নির্বাচিত সরকারের সঙ্গে তারা রেগুলার নর্মালসি রেস্টোর করার ব্যাপারে তারা আগ্রহী। নানা প্ল্যাটফর্মে নানাভাবে বা ভারতের কর্তৃপক্ষের পক্ষ থেকে সেই বার্তাটা বাংলাদেশকে দেওয়া হয়েছে। ওখানে আমি কিছুটা মিল খুঁজে পাচ্ছি যে নতুন সরকার আসার পরে তারা তাদের সদিচ্ছার কিছু প্রয়োগ রাখছে, এবং এটা নিউ গভর্নমেন্টও এটা রেসিপ্রোকেশন অর্থে যেটা বোঝায় তারা সেটা শুরু করেছে। এখন দেখতে হবে যে বাংলাদেশের এবং ভারতের সম্পর্কটা কতটা পারস্পরিক শ্রদ্ধা, সম্মান, মর্যাদা এবং অধিকারের প্রশ্নে দুপক্ষের লাভ, মানে কি বলবো, দ্বিপক্ষীয় লাভের ভিত্তিতে, মিউচুয়াল ইন্টারেস্ট যেটা বলে আর কি, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে যদি আমাদের সম্পর্কটা এগোয়, সেটাই হচ্ছে আগামী দিনের লক্ষ্য। এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী গেছেন এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টাও সেখানে আছেন। আমি মনে করি যে দুদেশের মধ্যে একটা ভালো সূচনা হচ্ছে। এই সূচনাটা শ্রদ্ধার ভিত্তিতে এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে এগোবে, সেটাই আমাদের প্রত্যাশা। এবং একই সাথে সবারই জানার আগ্রহ সেটি হচ্ছে যেহেতু শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন, ওসমান হাদির যারা হচ্ছে আসামি তারা হচ্ছে ভারতে অবস্থান করছেন, তাদেরকে ফিরিয়ে আনার যে প্রক্রিয়ার কথা এর আগে থেকে বারবারই বলা হচ্ছিল। যদিও আমরা যতটুকু পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজকে যেই তথ্যটি গণমাধ্যমে দেওয়া হয়েছে সেখানে এই বিষয়গুলো খুব একটা সামনে আসেনি, কিন্তু আপনার কাছে কি মনে হয় যেহেতু এবার সরাসরি ভারতের সাথে একটি কথা বলবার জায়গা আমাদের তৈরি হয়েছে, সেখানে এই বিষয়গুলো আসলে সামনে নিয়ে আসা কতটা? দেখেন, এখানে কিন্তু ট্রাস্টের প্রশ্ন। আপনার ভারত ওসমান হাদির হত্যাকারীদের যে মানে যখন ধরে তখন কিন্তু ইমিডিয়েটলি একটা ভালো বার্তা হয়তো পাওয়া গেছে, কিন্তু আবার তাদেরকে যে রিমান্ডে নেওয়া, তাদের জিজ্ঞাসাবাদ, এটা ফলোয়িং আপ যে আপনার যে অধ্যায়গুলো আমরা দেখছি সেখানের মধ্যে এখন কিন্তু খুব ইফেক্টিভলি সবাই কিন্তু বিশ্বাস করতে পারছে না যে এখানের মধ্যে খুব লজিক্যালি সব জিনিস আগাচ্ছে, এখানে নিয়মতান্ত্রিকভাবে আগাচ্ছে। যেমন আমাদের পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী বলেছেন যে আমরা কাউন্সিলর অ্যাক্সেস চেয়েছিলাম তাদের কাছে, যাতে করে আমরা সেখানে কিভাবে তাদেরকে রিপ্যাট্রিয়েট করা যায়, এখানে ফিরে এক্সট্রাডাইট করা যায়, এখানে বাংলাদেশে এনে বিচার করা যায় কিনা। এই বিষয়গুলো আমি মনে করি যে বাংলাদেশ সরকার যদি আন্তরিক হয় তাদের সঙ্গে, তাদের কাউন্টার পার্টির সঙ্গে আলাপ করতে পারে, কারণ সব কিছু কিন্তু পার্ট অফ এটাকে বলে সিবিএম, কনফিডেন্স বিল্ডিং মেজার। আপনার দুই দেশের সম্পর্কের মধ্যে কিন্তু ছোট ছোট অনেক বিষয় আছে। ডেফিনেটলি আপনি যে প্রশ্নটা এনেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ, হাদি হত্যার বিষয়টি। যদি এখানে কনফিডেন্স বিল্ডিং মেজার ভারতের তরফ থেকে কিছুটা এক্সপ্রেসড হয় যে না, তারা সত্যি সত্যি চান যে যারা অ্যালেজড, আমরা জানি না আসলে এটা হত্যাকাণ্ডের তদন্তটা তো পূর্ণাঙ্গ রূপ এখনও পায়নি, কিন্তু অ্যালেজ হত্যাকারীরা যদি তদন্তের মাধ্যমে প্রমাণিত হয় যে না তারাই এই হত্যাকাণ্ডে জড়িত, তাহলে ডেফিনেটলি তাদের এক্সট্রাডিশনের বিষয় আছে, তাদের বিচারের প্রসঙ্গ আছে। সেখানে বাংলাদেশ সরকারের উচিত হবে তাদের সঙ্গে, তাদের কাউন্টার পার্টের সঙ্গে সেই আলোচনাগুলি করা এবং এটার ব্যাপারে একটা মানে ভালো রেজাল্ট নিয়ে আসা তাদের কাছ থেকে। জনাব বাবুল, সেটা হচ্ছে যে কিভাবে আপনারা আলোচনা করবেন এই বিষয়গুলো নিয়ে, কোনো ধরনের পরিকল্পনা কি আপনারা নিয়েছেন? প্রথমত হচ্ছে যে আমরা আমাদের প্রতিবেশীর সাথে আমরা সুসম্পর্ক চাই, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। আমরা কারোর সাথেই আমরা বৈরী সম্পর্কে বিশ্বাস করি না, আমরা সকলের সাথেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। বাট সম্পর্কের ভিত্তি হবে আপনার মর্যাদা, সম্মান, অধিকার, আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের ন্যায্য হিস্সা, এ সব কিছুই হবে সম্পর্কের ভিত্তি। কারণ বিগত সময়গুলোতে খুব দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আপনার আমাদের প্রতিবেশী দেশ তারা ন্যাক্কারজনকভাবে হস্তক্ষেপ করেছে, এবং একটি বিশেষ রাজনৈতিক দলের প্রতি তাদের পক্ষপাত আমাদের সবারই জানা আছে আর কি। আমরা মনে করি যে কোনো বিশেষ রাজনৈতিক দলের প্রতি পক্ষপাত না দেখিয়ে
সম্পর্কের ভিত্তি হওয়া উচিত আপনার জনগণের সাথে জনগণের আপনার সম্পর্কের উপর। তো বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আপনার এই সরকারের সাথে আপনার আমাদের এই প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক ভালো যায় নাই, সম্পর্কের টানাপোড়েন ছিল আপনার নানা কারণে। তো নির্বাচনের পরে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে, নির্বাচিত সরকার আপনার দেশ পরিচালনা করছে। আমরা আশা করি যে আপনার এই নির্বাচিত সরকারের সাথে ভারতের আপনার আমাদের প্রতিবেশী রাষ্ট্রের আপনার একটা বন্ধুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ আপনার সম্পর্ক এটা আপনার স্থাপিত হবে আর কি। এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের নীতিটা হচ্ছে সবার আগে বাংলাদেশ, এই নীতিতে তো আমরা বিশ্বাস করি, আমাদের দল বিশ্বাস করে। এবং আমরা চাই যে আপনার ভারতের সাথে আমাদের যেই ইস্যুগুলো আপনার আমাদের সম্পর্কটাকে নষ্ট করে, যে ভারত যেন আপনার সেই সব বিষয়ে যেন ভারত যেন আপনার একটু যত্নবান হয়। যেমন ধরেন যে সীমান্ত হত্যা, ভারতের সাথে আমাদের একটা দীর্ঘদিনের সমস্যা। এই সীমান্ত হত্যা আপনার ভারতের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়ায় আর কি। আমরা চাই যেন সীমান্তে হত্যা কাণ্ড বন্ধ হয় আর কি। আমাদের ন্যায্য হিস্সা আছে, পানির ন্যায্য হিস্সা আমাদের একটা বড় ইস্যু, যে পানির ন্যায্য হিস্সা থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। আমরা চাই আলাপ আলোচনার মধ্য দিয়ে যেন আমাদের পানির ন্যায্য হিস্সাটা যেন বাংলাদেশ পায়, ভারত যেন এই ক্ষেত্রে যেন আপনার এগিয়ে আসে। ভারতের সাথে আমাদের ব্যবসা বাণিজ্যের যে বৈষম্যটা আছে, যে আপনার যে ফারাকটা আছে, আমরা চাই এই জায়গাটাতেও একটা ভারসাম্যপূর্ণ একটা ব্যবসা বাণিজ্যের আপনার সম্পর্কে একটা ভারসাম্য আপনার যেন আপনার প্রতিষ্ঠা করা যায়। এবং একই সাথে সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে আপনার বাংলাদেশের যে আমাদের যে অভ্যন্তরীণ রাজনীতি, আমাদের যে আপনার গণতন্ত্রের উত্তরণ, আমাদের যে আপনার গণতান্ত্রিক প্রক্রিয়া, এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিংবা গণতন্ত্রের উত্তরণ কিংবা আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে যেন আপনার ভারত যেন আমাদের গণতন্ত্রের পক্ষে, আমাদের অভ্যন্তরীণ গণতান্ত্রিক রাজনীতির পক্ষে, আমাদের জনগণের পক্ষে যেন ভারত যেন তার অবস্থানটা স্পষ্ট করে। ভারত যেন কখনই আমাদের জনগণের যে আপনার গণতান্ত্রিক বিশ্বাস, আমাদের দেশের ভেতরে যে গণতান্ত্রিক প্রক্রিয়া, আমাদের গণতান্ত্রিক উত্তরণের যে আমাদের পদক্ষেপ, তার বিরুদ্ধে যেন ভারত কখনোই যেন কোনো অবস্থান গ্রহণ না করে। আমাদের সাথে যুক্ত হয়েছেন আরেকজন অতিথি, সিরাজুল ইসলাম, ইরান আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। আপনার কাছে ছোট করে আসলে কথা নিয়ে আমাদের বিরতিতে যেতে হবে। পররাষ্ট্রমন্ত্রী ভারতে অবস্থান করছেন, আমরা জানি আজকেই তিনি ভারতে গিয়েছেন এবং পররাষ্ট্র একই সাথে এরই মধ্যে আমরা জানি যেই বৈঠকগুলো হবে সেখানে অভিন্ন অনেক ইস্যু নিয়ে আলোচনা হবে, কিন্তু সবার আগ্রহের যে জায়গাটি সেটি হচ্ছে যে শেখ হাসিনাকে দেশে ফেরত আনা এবং ওসমান হাদির যারা হত্যাকারী আছে তাদের দেশে ফিরে নিয়ে আসা। সেখানে আপনার কাছে কি মনে হয় কূটনৈতিক কোন বিষয়টা মাথায় রেখে এই বিষয়ে আগানো উচিত বাংলাদেশের? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ স্টুডিওতে উপস্থিত অতিথিদেরকে, বিশেষ করে জয়ী ভাই, বাবুল ভাই, তাদের সবাইকেই ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ৭১ টেলিভিশনের দর্শক শ্রোতা সবাইকে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে গেছেন, সেখানে বৈঠক হবে। ডেফিনেটলি সবচেয়ে বড় আগ্রহের জায়গা শেখ হাসিনাকে ফেরত ভারত দেবে কিনা, এই ব্যাপারে বাংলাদেশ কতটা কার্যকর ভাবে আলোচনা করতে পারবে। এবং ওসমান হাদির হত্যাকারী ভারতে রয়েছে, সেখানে সম্ভবত পুলিশের হেফাজতে আছে, তারা আটক হয়েছে, অনেক স্বীকারোক্তি টুক্তি অনেক কিছু দিয়েছে। তাদেরকে ফেরত আনা যাবে কিনা, আনতে পারবে কিনা, এবং বাংলাদেশ সরকার এই ব্যাপারে কতটুকু কার্যকর আলোচনা করতে পারবে, সেটার একটা বিষয় আছে। এই জায়গায় সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিএনপিকে বা বর্তমান সরকারকে খুবই সতর্কতার সাথে এই জায়গায় পা ফেলা দরকার। মাথায় রাখতে হবে যে জুলাই বিপ্লবের পরে একটা নির্বাচনের ভেতর দিয়ে এই সরকার গঠিত হয়েছে। মানুষের চাওয়া পাওয়া কিন্তু জুলাই আন্দোলনের প্রেক্ষাপটকে সামনে রেখেই বিএনপি সরকারকে সামনে আগাতে হবে, এই কথাটা মাথায় রাখতে হবে। জুলাই আন্দোলনের যে স্পিরিট, সেই স্পিরিটটা কিন্তু এখনো অক্ষুণ্ণ, একেবারেই তাজা। তার মানে ভারতের সাথে সম্পর্ক বাংলাদেশের কেমন হবে, শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে কিনা, ওসমান হাদির হত্যাকারীদেরকে ফেরত দিচ্ছে কিনা, এই বিষয়গুলো কতটুকু পজিটিভলি এগিয়ে নিতে পারবে বিএনপি সরকার, তার উপর অনেক কিছু বিএনপি সরকারের জন্য নির্ভর করবে। সেক্ষেত্রে আমি মনে করি যে ভারতের সাথে নতজানু পররাষ্ট্রনীতি তো নয়ই, বরং জুলাই স্পিরিটটাকে সামনে রেখে আমি মনে করি যে এই সরকারের বা পররাষ্ট্রমন্ত্রীর
আলোচনাগুলো করা দরকার। মানুষের প্রত্যাশা ভীষণভাবে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক হোক সমমর্যাদার ভিত্তিতে, নিশ্চয়ই সম্মানজনক। নিশ্চয়ই এই বিষয়গুলো নিশ্চয়ই আলোচনা হবে। আমরা দু একদিনের মধ্যেই হয়তো সেই বৈঠকগুলোর খবর জানতে পারবো। আপনি আছেন আমাদের সাথে। আমরা এবার একটু দেশের বাইরের খবর, যুদ্ধের খবর নিয়ে আসলে আলোচনা করতেই চাই। জহিরুল আলম, সেটাই হচ্ছে যে ইরান যুদ্ধের এখন যে বর্তমান অবস্থা, তাতে সর্বশেষ ট্রাম্প রীতিমতো বলে বসেছে যে একটি সভ্যতা আসলে ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ সামনের হামলাটি কতটা কঠিন, কতটা ভয়াবহ হচ্ছে সেটা পরিষ্কার করে না বললেও তার এই বক্তব্যে কিছুটা হলেও আন্দাজ করা যায়। আপনার কাছে কি মনে হয়, সামনের দিনগুলোতে আমরা কি সভ্যতা ধ্বংস হয়ে যাওয়ার মতো অবস্থায় দেখতে পাবো? আসলে এটা তো খুবই আনপ্রেডিক্টেবল, কিন্তু এই ধরনের একটা স্টেটমেন্ট বা এই ধরনের একটা স্ট্যাটাসের মধ্য দিয়ে প্রেসিডেন্ট যে আসলে মানসিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়ছেন তারই প্রকাশ ঘটেছে। এটা কোনো সুস্থ মস্তিষ্কের প্রতিফলন নয়, এবং এই কথাটি খুব সরাসরি আমেরিকান পলিটিক্সে, মানে নিউজ পেপার থেকে শুরু করে সেখানকার ধরেন যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা সবাই কিন্তু তার সম্পর্কে এই মন্তব্যগুলো করতে শুরু করেছেন। আপনি বার্নি স্যান্ডার্সের কথা বলেন, ডেমোক্রেট লিডার চাক শুমারের কথা বলেন, আপনি রিপাবলিকান নেতা ক্রিস মার্ফির কথা বলেন, এমনকি ধরেন আপনার গার্ডিয়ান একটু আগে একটা পত্রিকায় যে আপনার অ্যানালিসিস দেখা যাচ্ছিল, সেখানে বলা হচ্ছে যে উনি সম্পূর্ণভাবে ওনার সব হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছেন এই ধরনের মন্তব্যের মধ্য দিয়ে সেটা প্রকাশ পেয়েছে। এবং তাকে অবিলম্বে যেটা করা উচিত সেটা হচ্ছে যে বা আমেরিকান মানে 250 বছরের স্বাধীনতার যেই বছরে সেখানে আরেকটা সংবিধানের সংশোধনী এনে 25তম সংশোধনী ওনাকে ইমিডিয়েট ওনাকে ইমপিচ করা উচিত, এই ধরনেরই আশা। তো সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে না, উনি সভ্যতা বিধ্বংসী মানে কোনো ভূমিকা নিতে পারবেন এটা মনে হচ্ছে না, বরঞ্চ সারা পৃথিবীতে মানে আমেরিকানদের যে মর্যাদা জায়গাটি সেখানে মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে, এবং একই সঙ্গে একটা পৃথিবী একটা ঘোরতার একটা অস্থিতিশীলতার দিকে যাচ্ছে। ওনার যত মিত্র আছেন, আপনি ইউরোপ থেকে শুরু করে সকল মিত্র কিন্তু আমেরিকান প্রেসিডেন্টের অবস্থানের বিরুদ্ধে অবস্থান করছে। এই বাস্তবতা, সিরাজুল ইসলাম, আমরা যখন দেখছি যে গণমাধ্যমগুলো বলছে, আন্তর্জাতিক মাধ্যমগুলো বলছে যে ইরানের হামলার এরই মধ্যে রেলপথ এবং সেতুতে হামলা করা হয়েছে, সেটি ইসরায়েল থেকে বলা হয়েছে। এখন এর প্রতিশোধ হিসেবে হামাস এবং হিজবুল্লাহ তারা ইসরায়েলে হামলা চালাবে, এরকম একটি স্টেটমেন্ট তারা ঘন্টা খানিকের আগে তারা দিয়েছে। এখন আপনি তাদের এই হামলাটাকে কিভাবে দেখছেন? তারা ইসরায়েলের উপরে হামলা করার মতো কি সক্ষমতা রাখে? নিশ্চয়ই তারা ইসরায়েলের উপর হামলা করার সক্ষমতা রাখে। হামাসের মতো করে সক্ষমতা রাখে, হিজবুল্লাহর মতো করে। এর পাশে ইয়েমেনের হুতিরা রয়েছে, ইরাকের প্রতিরোধকামী সংগঠন রয়েছে, তারা এই যুদ্ধে জড়িয়ে যেতে পারে। সিরিয়া থেকে একটা গ্রুপ জড়িয়ে যেতে পারে। নট অনলি দ্যাট, আমি মনে করি যে সিচুয়েশন যেখানে গেছে সেখান থেকে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, এমনকি সৌদি আরবের ভেতর থেকেও কোনো গ্রুপ তৈরি হয়ে যেতে পারে যারা এই যুদ্ধে জড়িয়ে যাবে, এবং ইসরায়েলের অস্তিত্ব আসলেই হুমকির মুখে পড়তে পারে। আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে যে প্রায় 2.5 বছর 3 বছর ইসরায়েল এবং হামাসের ভেতরে যুদ্ধ হলেও হামাসের যে টানেলগুলো, গাজার টানেলগুলো কিন্তু ধ্বংস করতে পারেনি। শুধু তাই না, হামাস কিন্তু আত্মসমর্পণ করেনি ইসরায়েলের কাছে। যুদ্ধবিরতি চলছে, তাও অনেক চাপাচাপির কারণে। মার্কিন প্রেসিডেন্ট হুমকি দিয়ে বা অনেক বড় কিছু ধ্বংসাত্মক কার্যক্রম করবে সেই রকম হুমকি দিয়ে হামাসকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পেরেছে। কিন্তু ওপাশে হিজবুল্লাহ, হামাসের শক্তি কিন্তু একদম পুরোপুরি শেষ হয়ে গেছে, এটা ভাবার কোনো কারণ নেই। অ্যাট দ্য সেম টাইম হিজবুল্লাহ কিন্তু একই রকমের শক্তিশালী ছিল যেমনটা ছিল যুদ্ধের আগে। কারণ সেখানে শুধুমাত্র তাদের নেতৃত্বের কয়েকজনের শীর্ষ পর্যায়ের নেতৃত্ব হয়তো এলিমিনেট হয়েছে, বাট তাদের শক্তি কিন্তু চলে যায়নি। পাশাপাশি এখন এই যুদ্ধ শুরুর আগে কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা যিনি শহীদ হয়ে গেলেন, তিনি বলেছিলেন যে এই রকম যুদ্ধ শুরু হয় তাহলে এই যুদ্ধ ইরানের ভূখণ্ডের সীমাবদ্ধ থাকবে না, এটা পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের রূপ নেবে। আমরা তারই অবস্থা দেখতে যাচ্ছি, তারই বাস্তবায়ন দেখতে যাচ্ছি। সেক্ষেত্রে হিজবুল্লাহ, হামাস কোনো যুদ্ধের রূপ নেয়, মোস্তাফিজুর রহমান বাবুল, আমরা তো এরই মধ্যে এই যুদ্ধের কারণে এক ধরনের জ্বালানি সংকটের মধ্যে আসলে পড়ে গেছি বলা যায়। সরকার তো আপ্রাণ চেষ্টা করছে সামনের দিনগুলোতে যাতে এই সংকটটি আরো না বাড়ে। আপনার দৃষ্টিতে কি মনে হয়, এটি যদি একে তো যুদ্ধ দীর্ঘায়িতই হচ্ছে বলাই যেতে পারে, যেহেতু কবে শেষ হবে বোঝা যাচ্ছে না, আর যদি আঞ্চলিক কোনো যুদ্ধে এটি রূপান্তরিত হয় তাহলে আসলে বাংলাদেশের অর্থনীতির উপর তো একটা বিশাল চাপ পড়বে। না, এটি তো একটা আঞ্চলিক যুদ্ধে ইতিমধ্যে আপনার রূপান্তরিত হয়েছে, পরিণত হয়েছে।
তো আপনার এই যুদ্ধ কবে শেষ হবে এটা কেউ জানে না, আপনিও জানেন না, আমিও জানি না। তো আমরা আশা করি, আমরা আশাবাদ ব্যক্ত করি যে যুদ্ধ শেষ হোক। কারণ সংকটটা কেবল বাংলাদেশের জন্য না, সংকটটা কেবল আপনার মধ্যপ্রাচ্যের জন্য না, সংকটটা কেবল ইরানের জন্য না, আপনার সংকটটা গোটা বিশ্বে আপনার ধরুন আপনার এই যুদ্ধের বিরুদ্ধে আপনার আমেরিকানরা, এই যুদ্ধের বিরুদ্ধে আপনার ইউরোপিয়ানরা, এই যুদ্ধের কে এই যুদ্ধ চায়? এই আপনার মানব সভ্যতা ধ্বংস হয়ে যাক, মানুষের জীবনে সংকট বাড়ুক, মানুষের জীবনে আপনার একটা ভয়ঙ্কর পরিস্থিতি নেমে আসুক, এটা কেউ চায় না। ফলে আপনার এই যুদ্ধ পরিস্থিতি গোটা বিশ্বকেই আপনার একটা চাপে ফেলেছে, এবং গোটা বিশ্বই আপনার একটা এই যুদ্ধ পরিস্থিতির চাপ সামলাবার জন্য হিমশিম খাচ্ছে আর কি। আর বাংলাদেশের মতো দেশ তো আমরা অবশ্যই এই যুদ্ধ পরিস্থিতির চাপের মধ্যেই আছি, এবং একটা বড় রকমের চাপের মধ্যেই আছি। বিশেষ করে জ্বালানি আপনার চাপের মধ্যেই আমরা আছি। আমাদেরকে প্রতিনিয়তই আপনার এই জ্বালানি সংকটের সম্মুখীন হতে হচ্ছে, এবং জ্বালানির সংকটে আমাদের জনগণ তারা আপনার কম বেশি না, তারা অনেক ভোগান্তির শিকার হচ্ছে আর কি, অনেক ভোগান্তির শিকার হচ্ছে। একটা অনিশ্চয়তার মধ্যেও আমরা আছি। যদিও আমাদের সরকার এখন পর্যন্ত জ্বালানি তেলের দাম বৃদ্ধি করে নাই, আমাদের সরকার এখন পর্যন্ত তারা আপনার জ্বালানি তেলের মজুদ তারা ঠিক রাখার চেষ্টা করছে, সাপ্লাই চেইন তারা ঠিক রাখার চেষ্টা করছে, জ্বালানি তেলের বিকল্প উৎস খোঁজার তারা চেষ্টা করছে, এবং জ্বালানি তেল তারা বাংলাদেশে মজুদ করবার চেষ্টা করছে। কিন্তু তারপরও যদি এই যুদ্ধ পরিস্থিতি যদি আপনার দীর্ঘায়িত হয়, এবং যুদ্ধ পরিস্থিতি যদি আরও অবনতি হয়, এবং আপনার জ্বালানির যে উৎসগুলো আছে সেই উৎসগুলো যদি আরো আক্রান্ত হয়, আরো ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এই ভয়ঙ্কর পরিস্থিতির বাইরে তো আপনার আমরা কেউ থাকবো না। ফলে বাংলাদেশে যারা আমরা আছি আমাদেরকেও আপনার এই ভয়ঙ্কর পরিস্থিতিটাকে বিবেচনার মধ্যে রাখতে হবে। এবং আমরা তো এই আপনার আশাবাদ ব্যক্তই করতে পারি যে আপনার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে সেই শুভবুদ্ধির উদয় হবে, এবং উনি এই যুদ্ধংদেহী মনোভাব থেকে বেরিয়ে আসবেন, অন্তত আমেরিকানদের মনোভাবটাকে বিবেচনায় নিয়ে, বিশ্ববাসীর মনোভাবটাকে বিবেচনায় নিয়ে, এই বিশ্ব মানব জাতিকে রক্ষা করবার জন্যে, সভ্যতাকে রক্ষা করবার জন্য, আমাদের ভবিষ্যৎকে রক্ষা করবার জন্যে আমরা খুব একেবারে একটা শুভ আমরা আশাবাদ ব্যক্ত করতে পারি যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে সেই আপনার সেই শুভবুদ্ধির আপনার শুভ সিদ্ধান্তের আপনার উদ্রেক হবে, যে সিদ্ধান্তের মধ্য দিয়ে এই যুদ্ধ পরিস্থিতি থেকে কেবল আমাদের বিশ্বকে রক্ষা করা, আমাদের মানব জাতিকে রক্ষা করা, আমাদের ভবিষ্যৎকে রক্ষা করা সম্ভব। আমরা আসলে তাদের মোড়লদের দিকেই তাকিয়ে থাকবো, তারা যুদ্ধ আসলে বন্ধ করলে আমরাও হয়তো কিছুটা স্বস্তি পাবো। ধন্যবাদ আপনাদের সবাইকে। সিরাজুল ইসলাম ধন্যবাদ, একই সাথে মোস্তাফিজুর রহমান বাবুল আপনাকে ধন্যবাদ, এবং জহিরুল আপনাকেও ধন্যবাদ। আগামীতে আবারও কথা হবে। দর্শক, একাজ জার্নাল শেষ করতে হচ্ছে, দেখা হবে আবার।